আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সার্চ ডিমার্স অ্যানালাইসিস ক্লাস। সো এই ক্লাসটাতে আমরা মূলত যাদের একটু বেসিকে ঘাটতি আছে তাদেরকে আমরা প্রথমে একটু বেসিকগুলা মনে করিয়ে দিব। আর তারপর হচ্ছে আমরা সরাসরি প্রবলেম সলভিং দেখাবো। কোথা থেকে? সাস্টের বিগত, শুধু সাস্টের কোয়েশ্চেন দেখাবো। সাস্টের বিগত বছরের কিছু কোয়েশ্চেনের আনসার দেখাবো। ঠিক আছে? এবং এই যে সিরিজটা আমি চালু করার চেষ্টা করতেছি, এই সিরিজটা হচ্ছে মোটামুটি সবার জন্য ফ্রি বলা যায়। সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি আস্তে আস্তে বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের অ্যানালাইসিস সলভিং ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের কোর্সে যুক্ত হয়ে থাকতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার থাকবে তারা ওই নাম্বারে যোগাযোগ করলেই সাস ডিমার্স কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবা। সো আমরা শুরু করি ক্লাসটা। ওকে। সো প্রথমেই আমরা হচ্ছে আমরা টপিকগুলা, বিভিন্ন ধরনের টপিক যেগুলো আছে এই চ্যাপ্টারটাতে, ওই টপিকগুলো আমরা প্রথমে একটু ঝালাই করে নিব। তারপর হচ্ছে ওইখান থেকে আমরা প্রবলেম সলভিং করতে থাকবো। এই যে আই থিঙ্ক তোমরা প্রবলেমগুলো দেখতে পাচ্ছ। ওকে, শুরু করি। আচ্ছা, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো এখানে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এই ব্যাপারটুকু বেশি আসে পরীক্ষায়। হ্যাঁ, সো এখানে কি কি স্কেল আছে আসলে? তো সবচেয়ে ফেমাস যে স্কেলটা সেটা আসলে আমরা সবাই জানি মোটামুটি, যে সেলসিয়াস, ফারেনহাইট, তারপর হচ্ছে কেলভিন। তো এই তিনটার মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক আছে, হ্যাঁ তাই না? সো এই তিনটার মধ্যে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটাই আমাদেরকে জানা লাগবে মূলত। আমরা সেটা জানি যে CY5 ইকুয়ালস টু, অন্য একটা কালার নেই, F32, একটু কমাই দিই দাঁড়াও, F32, নিচে হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের যেই আলটিমেট যে ইকুয়েশনটা সেটা, K73 কেলভিন ডিভাইডেড বাই 5। তো এই সম্পর্কটুকু আমরা এখান থেকে জানলেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, সাজটা এখান থেকে কোয়েশ্চেন আসলে। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটা সম্পর্ক এখান থেকে বাইর করতে চাই, হুম, আহ, তাইলে এখান থেকে আমরা লিখতে পারি পরবর্তীতে যেটা, মনে করো আমরা কোনো একটা স্কেল, একটা অজানা কোনো একটা স্কেল, ত্রুটিপূর্ণ একটা স্কেল, সেটা থেকে আমরা কিভাবে মানগুলা বের করতে পারি। হয়তোবা তোমরা সেটা সবাই জানো মোটামুটি। সেটা হলো থেটা মাইনাস থেটা আই। এটার মানে হচ্ছে আই দ্বারা হচ্ছে আই বোঝাচ্ছে, থেটা এস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্ট্রিম বিন্দু। হ্যাঁ, এটা মনে করো যে যে কোনো একটা অজানা স্কেল যেটা তুমি জানো না। হ্যাঁ, কিভাবে বাইর করবা? এটা হচ্ছে থেটা আই। ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবা, এই যে এখানে যেটা আছে থেটা আই, ওইখানে কিন্তু ওইটাই আছে, তাই না? সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, পরে যেটা সেটা হলো এক্স, মনে করো যে আরেকটা স্কেল, থেটা এক্স আই, তাই না? তো এর নিচে কি হবে বলো তো? XS মাইনাস XI। হ্যাঁ, সিম্পল। এরকম যতগুলো স্কেল আসবে সবগুলোর ক্ষেত্রে সেমই হবে। সো মাথায় রাখবা এটা কোন ক্ষেত্রে বলো তো? কোন ক্ষেত্রে বলো তো? এটা হচ্ছে ত্রুটিপূর্ণ স্কেলের ক্ষেত্রে। ত্রুটিপূর্ণ স্কেল, যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, হ্যাঁ সময় তোমাদের হাতে কম, আমি চেষ্টা করব যে সাস্টের জন্য যে টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলার বেশিরভাগ দেখায় ফেলার। হ্যাঁ, প্রথমে আমি তোমাদেরকে এই টপিকগুলো একটু দেখাই। আচ্ছা, তো এখানে ত্রৈধবিন্দু নামে একটা বিষয় আছে। কারা কারা জানো বলো তো? ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট যেটাকে বলে। তো ত্রৈধবিন্দু সূত্রটা কে বলতে পারবা? মনে আছে কারো? T হবে 273.16 ইন্টু, এটা হচ্ছে একদম একুরেট মান যেটা, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে এক্স আর, এটা হচ্ছে আমাদের কেলভিনের মান, তাই না? তো ত্রৈধবিন্দু মূলত হচ্ছে এইটা। ওকে, তো এখন যদি মনে করো আরেকটু ইজি করে দিই তোমাদের, এখানে এই যে মানটুকু আছে, তাই না? এখানকার যে মানটা আছে এটা যদি আমরা একটু প্রিসাইজ করে লিখি, মনে করো যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকে আমাদেরকে থেটার মান বের করতে বলতেছে, তাই না? তো এখান থেকে আমরা কিভাবে কি করব? এখান থেকে আমরা করব হচ্ছে এক্স থেটা, অন্য কালার নেই, এখানে হবে হচ্ছে এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস। তো পুরোটার সাথে কি হবে? 100 গুণ হয়ে যাবে। আই থিঙ্ক বুঝাইতে পারছি। আই থিঙ্ক বুঝাইতে পারছি। এটা হচ্ছে কি থিটার মানটা। হুম, অর্থাৎ আমরা সেলসিয়াসে এটার মানটা কত হবে সেটা এখান থেকে আমরা বাড়ি করতে পারবো। এটা ডেফিনেটলি কিসের মান?
এটা হচ্ছে সেলসিয়াসের মানটা থাকবে। ওকে। আচ্ছা, তো এই জায়গাটা থেকে আরেকটা জিনিস জানার আছে, পরীক্ষায় মাঝে মধ্যেই শাস্তি দিয়ে দেয়। সেটা হলো কত ডিগ্রি তাপমাত্রা অ্যাকচুয়ালি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সেম রিডিংটা আসে। কে বলতে পারবে বলো তো? কত ডিগ্রি ডিগ্রি ফারেনহাইটে হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটের মানটা সেম আসে? তো এই ক্ষেত্রে এই সূত্রতে তোমরা যদি জাস্ট ইনপুট করে দাও এক্স এর মানটা, এক্স এর মানটা যদি ইনপুট করে দাও, অর্থাৎ এক্স ইকুয়ালস টু সি ইকুয়ালস টু এফ যদি হয়, তাহলে তখন এই মানটা কি আসে? তখন এই মানটা আসবে এফ ইকুয়ালস টু কত আসবে বলো? মাইনাস, অ্যাকচুয়ালি কত ডিগ্রিতে বলা যায়? -40 ডিগ্রি, অথবা -40 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস এবং ফারেনহাইটের রিডিংটা একদম ইকুয়াল আসতেছে। সো এই হচ্ছে বিষয়। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই, এখানে আসলে আর তেমন কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, ওকে। 2 নম্বর টপিকের নাম কি দেখো তো? শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর থেকে আসলে কি কি জিনিস আমাদের জানতে হবে? যেমন আমরা প্রথমে যেটা আমাদের জানা উচিত সেটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। গতিবিদ্যার প্রথম সূত্র। ওকে। সো প্রথম সূত্র কি ছিল বলো তো? ডিইউ ইকুয়ালস টু, ডিইউ নাকি হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়ালস টু ডিকিউ। অর্থাৎ মনে করো যে একটা সিস্টেম হচ্ছে এইটা। হুম, এটা হচ্ছে একটা সিস্টেম। তো এই সিস্টেমে যখন আমরা কি করব বলো তো? এই সিস্টেমে যখন আমরা ডিকিউ পরিমাণ তাপ দিব, তখন এই সিস্টেমের ভিতরে একটা কি, অভ্যন্তরীণ একটা শক্তিতে কিছু পরিমাণ তাপ যাবে, এটা হচ্ছে ডিইউ। এবং তার মধ্যে কিছু কাজ হবে, এই কাজটা হচ্ছে কি, ডিডব্লিউ। অর্থাৎ আমার সিস্টেমটা যে কাজ করবে সেটা হচ্ছে ডিইউ, এবং সিস্টেমের অভ্যন্তরীণ যে পরিবর্তন হবে সেটা হচ্ছে ডিইউ। এই দুইটার যোগফলই হচ্ছে আমাদের ডিকিউ। আশা করি বুঝতে পারছো, এগুলো আসলে বেসিক, একদম বেসিক দেখানোর কিছু নাই, তোমরা সবাই মোটামুটি জানো। সো এখান থেকে আরেকটা এক্সপ্রেশন খুব কাজে দেয়। দেখো, আমি সবগুলো জিনিসই তোমাদেরকে সিরিয়ালি দেখা যাব, টেনশনের কোনো কারণ নাই। এখান থেকে মনে করো এই যে ডিইউ, ডিইউর মানটা যখন 0 হয়, তখন আমাদের এখানে কি হয় বলো তো? ডিকিউ ইকুয়ালস টু কি হবে? ডিডব্লিউ। তো এখন এই কাজটা কখন হয়, ডিইউর মানটা কখন হয়? এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে থাকলো, কমেন্ট করে জানাবা। যখন এই ক্লাসটা তোমরা হাতে পাবা, কমেন্ট করে জানাবা। সো ডিকিউ, ডিকিউ ইকুয়ালস টু ডিডব্লিউ। এখন আমাকে কেউ একজন বলো যে ডিডব্লিউ যেটা আছে, এটা আসলে কিসের কাজ বোঝাচ্ছে? আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটার আয়তন হচ্ছে কি, বি। এবং এই সিস্টেমটাতে প্রেসারের পরিবর্তন হচ্ছে কি, পি। কথা কি বুঝতে পারতেছো? আয়তনের পরিবর্তন হচ্ছে ডেল, ডেল বি। আর প্রেসারটা হচ্ছে এখানে কি, পি। প্রেসারের কারণে যে আমার আয়তনের যে পরিবর্তনটা হচ্ছে, সো এখানে ওইটাই হচ্ছে তার কাজকে বোঝাচ্ছে, ডেল বি ইন্টু পি। এটাই হচ্ছে তার কি, আলটিমেট কাজ, ডিডব্লিউ। সো আমরা ডিডব্লিউ বদলে কি লিখতে পারি, ডেল পি ইন্টু ডেল বি। এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা। হ্যাঁ, এগুলো আমরা আশা করি সবাই বেসিকটা জানি। আমরা প্রবলেম দেখবো একটু পরে, বাট আমাদের এই মুহূর্তে বেসিক গুলা জেনে থাকা উচিত। এই জন্য আমি একটু রিকল করে দিচ্ছি তোমাদেরকে। ওকে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমাদের জানা উচিত যে তাপমাত্রা, ওয়েট, তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন ডেল্টাটা হলে, ডেল্টাটা হলে তাপের পরিবর্তন কি হবে? এখান থেকে কিন্তু সাস্ট অলওয়েজ কোয়েশ্চেন করে। তাপের পরিবর্তন কি হবে বলো? তাপের পরিবর্তন হবে কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এখানে কার পরিচয় কি? এটা হচ্ছে আমার সিস্টেমে ব্যবহৃত মেসটা। এটা হচ্ছে কি, আপেক্ষিক সূত্র তাপ। এটা হচ্ছে আপেক্ষিক সূত্র তাপ, এটা জানি আমরা। পানির ক্ষেত্রে কত, কে বলতে পারবা? 4200। আর এটা হচ্ছে আমাদের যেই টেম্পারেচার, যেই চেঞ্জটা। ওকে। সো এখান থেকে আমরা এই জিনিসটা জানি। ওকে। সো এখানে একটা টাইপের কোয়েশ্চেন একটু বেশি আসে। সো ওই টাইপটাও আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, সাস্টে আসে বিশেষ করে। সাস্টের কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেনটা বেশি দেখা যায়। দেখো, এখানে ধরো বি উচ্চতা থেকে কিছু একটা তোমার সম্পূর্ণ বিভব শক্তি তোমার তাপ শক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে, তাই না? মনে করো যে এটা হচ্ছে একটা বিল্ডিং, যে বিল্ডিং এ কোনো একটা বস্তু আছে, এটার ভর হচ্ছে এম, এবং ওইটা কি হচ্ছে, নিচে পড়তেছে। তার মানে কি, যখন স্থির থাকবে সামথিং উচ্চতায়,
সামথিং উচ্চতা যখন স্থির থাকবে তখন তার মধ্যে কেবলমাত্র কি শক্তি বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে এমজি এইচ, আমরা এটা সবাই জানি। হ্যাঁ, যখনই সেটা নিচে পড়বে, নিচে পড়ে একটা তাপের উৎপন্ন করবে। হ্যাঁ, একটা তাপের উৎপন্ন করবে। এই তাপটা হচ্ছে ধরে নিলাম কিউ, একটু আগে যেটা বাইর করছি। তো যখন আমরা তো জানি শক্তির নিত্যতা সূত্র থেকে যে যেই শক্তি তার মধ্যে জমা ছিল সেই সম্পূর্ণ শক্তিটা তার তাপে রূপান্তরিত হবে। তাহলে এখান থেকে কি লেখা যায়, ইপি ইকুয়ালস টু কি, কিউ। তাহলে সূত্র দাঁড়াবে এম জি এইচ ইকুয়ালস টু এম এস ডেল থেটা। অথবা এটা অন্যভাবে লেখা যায়, গতিশক্তিটা ধরো এখান থেকে সামথিং উচ্চ থেকে পড়তেছে, তখন গতিশক্তিটা কি হবে, গতিশক্তিটা হবে তার তাপের একদম ইকুয়াল। সো এক্ষেত্রে হবে কি, হাফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু এম এস ডেল থেটা। সো এখান থেকে আর তেমন কিছু আসে না। আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, 3 নম্বর টপিক যেটা, সেটা হলো এন্ট্রপি। সো এন্ট্রপি হচ্ছে আসলে বিশৃঙ্খলা বোঝায়। সো এটার একদম বেসিক লেভেলে আমরা যাব না। হ্যাঁ, তো যতটুকু এখান থেকে পরীক্ষায় আসার ঠিক ততটুকুই দেখাচ্ছি, খেয়াল করো। এখানে এন্ট্রপিকে আসলে ডিএস দ্বারা প্রকাশ করা হয়। ডিএস ইকুয়ালস টু হচ্ছে এম এল ডিভাইডেড বাই টি, তাই না? এই এলটা হচ্ছে কি, আপেক্ষিক সুপ্ত তাপ। এটা যেই ক্ষেত্রেই থাক, আপেক্ষিক সুপ্ত তাপ। এটি বরফের ক্ষেত্রে হইতে পারে, অথবা তোমার বাষ্পাকারে কোনো কিছু উদিত হচ্ছে সেটার ক্ষেত্রে হইতে পারে, বরফের সুপ্ত তাপ। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ডেবল। ওকে, এখন ধরো তাপমাত্রা পরিবর্তন যদি, ধরো এখানে ধরো শুরুতে এখানে যদি তাপমাত্রাটা পরিবর্তন হয়, পরিবর্তন হলে তখন আসলে এনটিপিটা কি হবে, এস এর মানটা কি হবে? শর্তটা কি দেখো, যখন তাপমাত্রা পরিবর্তন হবে, তাপমাত্রা পরিবর্তন হবে, তখন আমাদের এই যে এস এর মানটা কি হবে, এস এর মানটা হবে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি সেটা, যে এম এস লন T2/T1। দ্যাটস ইট। এখানে এই সূত্রটুকু মাথায় রাখলেই তোমাদের হয়ে যাবে। যখন হচ্ছে আমাদের কিসের পরিবর্তন হবে, টেম্পারেচারের পরিবর্তন হবে, তখন এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এইটা। এখন আমাদের কিছু কিছু জিনিস জানা থাকা লাগবেই। ফার্স্ট অফ অল আমি দেখাই দিচ্ছি, দেখো, যখন রুদ্রতাপীয় প্রক্রিয়া হয়, রুদ্রতাপীয় প্রক্রিয়া কি হয় বলতো, এন্ট্রপির মান অলওয়েজ শূন্য হয়। মানে কেন শূন্য হয়, এই ব্যাপারটুকু, মানে এই যে ডিএস এর মান শূন্য হয়, নট এন্ট্রপি শূন্য, মাথায় রাখবা। এন্ট্রপি কিন্তু শূন্য না, এন্ট্রপি নট ইকুয়ালস টু শূন্য, বা ডিএস এর মান শূন্য। ঠিক আছে, এই এই কথাটার মিনিংটা কি খেয়াল করো। এখানে যদি আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিই, এখানে কি হবে, এস ইকুয়ালস টু একটা ধ্রুবক না, এটা একটা ধ্রুবক না, যারা ইন্টিগ্রেশন জানি। এটা তো ছিল ক্ষুদ্র অংশ নিয়েছিলাম, তাই না? আমরা যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পুরাটুকু নেই, তখন আমাদের এন্ট্রপিটা কি হয়ে যায়, ধ্রুবক হয়ে যায়। তার মানে হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি অলওয়েজ কি হয়, এন্ট্রপি অলওয়েজ ধ্রুবক। এটা মাথায় রাখবা। এটা মাথায় রাখলে এখান থেকে আসলে আর তেমন প্রবলেম হবে না তোমাদের। ওকে, তো এখন এন্ট্রপির বিশৃঙ্খলার পরিমাপক আমরা জানি। যদি কোনো কারণে এন্ট্রপিটা মানে তোমার কি বলা যায়, সর্বোচ্চ হয়। সাস্টে একবার এই ধরনের কোয়েশ্চেন আসছিল, এন্ট্রপি যদি তোমার সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হয়, তাহলে আসলে ঘটনাটা কি ঘটবে বলো তো, ঘটনাটা কি ঘটবে, কে বলতে পারবা? জগতের কি হবে, বা পৃথিবীর তাপীয় কি হবে, মৃত্যু হবে, তাপীয় মৃত্যু হবে। এই জিনিসটার ব্যাখ্যা এই মুহূর্তে দিতে ইচ্ছা করতেছে, বাট যেহেতু তোমাদের হাতে সময় কম, সো জাস্ট এমসিকিউতে যা যা আসবে আমি তাইতেই তোমাদেরকে দেখায় ছেড়ে দিচ্ছি। ওকে, তো আমরা টপিকগুলো আগে দেখবো, যে একসাথে প্রবলেমগুলো সলভ করে নিব। বুঝতে পারছো? আচ্ছা, তো মনে করো যে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে কি কি ঘটে, কে বলতে পারবা? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি কনস্ট্যান্ট থাকে? সমুষ্ণ, সমুষ্ণর ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা কি থাকে, ধ্রুবক। ওকে, আর সমায়তনের ক্ষেত্রে, সমায়তনের ক্ষেত্রে, সমায়তনের ক্ষেত্রে কি হবে বলো, আয়তনটা কি হয়, ধ্রুবক থাকে। ওকে, এই কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত তোমাদের। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি ধ্রুবক থাকে, এই যে এন্ট্রপি ধ্রুবক থাকে। তো কোনটা কখন ধ্রুবক থাকে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখা উচিত। এবার হচ্ছে কর্মদক্ষতা নিয়ে। হ্যাঁ, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই টপিকটা মূলত, এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। ঠিক আছে,
তো কার্নোজিনের ক্ষেত্রে আমরা যদি সূত্রটা একটু রিকল করি তাহলে কি মনে আছে তো? Q2/Q1 কি হবে বলো? তার সাথে সমানুপাতিক সম্পর্ক ছিল T2/T1। ওকে, দেন এখানে পরবর্তী সূত্র যেটা হচ্ছে ইটা বা ক্রমদক্ষতা = 1 - T2/T1 ডিভাইডেড বাই T1 ইন্টু কত 100%। এখানে কার পরিচয় কি সবাই আই থিঙ্ক জানি, অথবা এখানে এই যে এইটুকুর পরিবর্তে আবার কি লেখা যায়? এটুকুর পরিবর্তে লেখা যায় Q2/T2/Q1। এটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যে সময় যেটা দেওয়া থাকবে ওইটাই হবে আনসার। ওকে, 100%। আচ্ছা, ওকে। এখন হচ্ছে তাপমাত্রিক প্রসেসের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র অবশ্যই রিকল করা উচিত। যেমন এখান থেকে আমরা জানি কি P1V1 কি হবে বলো? সমুষ্ণর ক্ষেত্রে P1V1 = P2V2, এটা ছিল হচ্ছে সমুষ্ণর ক্ষেত্রে। তো এটা যদি আমরা এভাবে লিখি, মনে আছে তো সবার? P1V1 টু দি পাওয়ার গামা = P2V2 টু দি পাওয়ার গামা। ওকে, তারপর হচ্ছে টি এর ক্ষেত্রে যদি আমরা হিসাবটা করি, কি আছে সূত্র মনে আছে তো? T1V1 = Γ - 1 = T2V2 Γ - 1। তো এগুলা কিভাবে কোন সূত্র আসছে এগুলা আসলে আমরা আমাদের বেসিক ক্লাসে দেখাই। সো যেহেতু তোমরা ধরে নিই আমরা আমরা ধরে নিই তোমরা এগুলো জানো, যেহেতু এই মুহূর্তে পরীক্ষা খুবই সন্নিকটে। সো আমরা একদম একদম পুরো জিনিসটা ব্যাখ্যা করছি না, জাস্ট আমরা তোমাদেরকে এক্স্যাক্টলি রিকল করাই দিচ্ছি। যেহেতু এটা অ্যানালাইসিস কোর্স, আমরা প্রবলেম সলভিং এ বেশি গুরুত্ব দিচ্ছি। সো আমরা প্রবলেম সলভিং এ চলে যাবো একটু পরে। ওকে, এখান থেকে আর কি কি আছে, যা যা আছে আমরা এক 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 একইবারই আমরা আসলে দেখে নিই। এখানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় তোমরা সবাই নোট করে নিও সাথে সাথে। প্রক্রিয়ার কৃত কাজ ইকুয়ালস টু কি মনে আছে তো? W = ধারা অন্য কালার দেই। W = কি NRT ln V2/V1। ওকে, তারপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ কি? W = CV T1 - T2। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে আনসারটা। এটা কোন ক্ষেত্রে বলো তো? 1 মোলের ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তার কৃতকাজটা হচ্ছে এটা, যখন 1 মোল বা 1 মোল হিসাব করি আমরা। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর যেই টপিক মনে হয়, এটা হচ্ছে CP/CV। সো দেখো, এটার বেসিক কিন্তু অনেক ডিপ। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কিন্তু বেসিক লাগে না, তাই না? প্রবলেম সলভিং এর ক্ষেত্রে যা যা লাগে আমি তা তা দেখাই দিচ্ছি, সূত্রটা তোমাদের রিকল করে দিচ্ছি। খেয়াল করো, সিপি মানে কি অ্যাকচুয়ালি বলো তো? আমি জাস্ট একটু তোমাদেরকে মনে করাই দিই। সিপি মানে কি বোঝাচ্ছে? সিপি মানে হচ্ছে স্থির চাপে অন্য কালার নেই, স্থির চাপে আপেক্ষিক তাপ। এই যে দেখো এখানে পি দেওয়া আছে না, এই জন্য স্থির চাপে যখনই ভি দিবে, CV, তখন কি হবে বলো? স্থির আয়তনে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। আচ্ছা, তো আমরা পরিচয়টা বুঝতে পারছি। এখন আসো, এই যে গামার মানটা আসলে এখানে কিভাবে আমরা হিসাবটা করি। তো গামার মানটা সবসময় মাথায় রাখবা এক পারমাণবিকের ক্ষেত্রে। দাঁড়াও আমি একটু আলাদা করে তোমাদেরকে লিখে দিই। গামার ক্ষেত্রে কখন আমরা আসলে গামার মান কত বসাবো, তো এটা একটু তোমাদের মুখস্থ থাকা লাগবে। আমি লিখে দিচ্ছি, যখন এক পারমাণবিক থাকবে, এক পারমাণবিক গ্যাস, তখন হচ্ছে গামার মান 1.67। এটার একটা সুন্দর নিয়ম আছে, আমি তোমাদেরকে মুখস্থ করার নিয়মটা একটু পরে দেখাই দিচ্ছি। যখন দ্বিপরমাণবিক হবে, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এটার মান হচ্ছে 1.4। যখন এই যে দুইয়ের অধিক অথবা 3 হবে, তাই না? অর্থাৎ ধরো আমি বলে দিচ্ছি যে দুইয়ের অধিক দুইয়ের অধিক যখন হবে তখন
এটা মান হচ্ছে কত? 1.33। এবার আসলে এটা কিভাবে মনে রাখবা? দুইয়ের বেশি হইলে, অর্থাৎ তিন যখন বলবে তখন হচ্ছে, দেখো একের পরে তিন দেওয়া আছে, একের পরে তোমার তিন দেওয়া আছে। তো 1.33 হচ্ছে দুই অথবা দুইয়ের অধিক অথবা তিন। আর এক পারমাণবিকের ক্ষেত্রে 1.67, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 1.4। দ্যাটস ইট, এখান থেকে আর কিছু মনে রাখার দরকার নাই। তো এক্ষেত্রে ধরো সিপির মানটা যদি কেউ বলে যে ভাই সিপির মানটা একটু দেখায় দেন এখান থেকে, তাহলে এক পারমাণবিকের ক্ষেত্রে সিপির মান হচ্ছে 5/3 × সিবি। এটা হচ্ছে একটা বড় হিসাব নিকাশ আছে, তাই না? দ্বিপারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে সিপির মান 7/5 সিবি। আর তোমার তিন পারমাণবিক অথবা এক বা তার অধিক যদি হয়, এটা মান হচ্ছে 4/3 সিবি। ওকে, সাস্টের কোয়েশ্চেনের কাজে লেগে যেতে পারে। এবার আসা হচ্ছে এটার মাত্রাটা তোমার মাথায় রাখা উচিত। এই যে এগুলোর মাত্রা, এগুলোর মাত্রাটা অবশ্যই তোমার মাথায় রাখা উচিত, সাস্টে আসতে পারে। মাত্রাটা কি মনে আছে তোমাদের? এটার মাত্রা হচ্ছে m l², পরীক্ষার হলে ভুলে গেলে বের করা যায়, T−2 θ−1। হ্যাঁ, আচ্ছা। তারপর আরেকটা আরেকটা জিনিস এখানে অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, যেটা আসলে বলা হয় নাই, সেটা হলো রুদ্ধতাপীয় রেখায়, দাঁড়া আমি লিখে দিচ্ছি, রুদ্ধতাপীয় রেখায় রেখার ঢাল, রুদ্ধতাপীয় রেখার ঢাল, তোমরা হলো আই থিংক বুঝে গেছো এটা এটা কি বুঝাইতে চাচ্ছি। রেখার ঢাল, সমষ্ণ রেখার ঢাল অপেক্ষায় গামা গুণ কি খাড়া? ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া। আই থিংক তোমরা যারা একটু বেসিক জানা আছে তারা এই জিনিসটা ধরতে পারছো, বাট যদি এখন বেসিক না জানো, আসলে তোমাদের জন্য আসলে কিছু বলার নাই। হ্যাঁ, আমার যতটুকু এই হচ্ছে টপিক সাস্টের জন্য যতটুকু আসার মতো ছিল, আমি শুরু থেকে এগুলা দেখা যাচ্ছি টপিকগুলা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা মোটামুটি প্রবলেম সলভিং এ চলে যাব। সো লেটস স্টার্ট। দেখো, বিগত সালের সমস্যার সমাধান আমরা হচ্ছে সবগুলোই কোয়েশ্চেন নিচ্ছি সাস্ট থেকে, বুঝছো? সাস্টের প্রায় বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা নিচ্ছি। সো প্রথম কোয়েশ্চেন খেয়াল করো। একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপগ্রাহকে থাকে, তখন এর কর্মদক্ষতা কত? 50%। একে 60% দক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত ডিগ্রি বাড়াতে হবে? সেটা চমৎকার প্রবলেম, কয়জনে ধরতে পারছো আমি জানি না। তোমরা একটু পোজ করে নিজেরা করার চেষ্টা করো। আগে পোজ করো, ঠিক আছে? পোজ করে একটু নিজেরা করার চেষ্টা করো। আচ্ছা, তো ধরো, যারা আসলে কোয়েশ্চেনটা ধরতে পারো নাই তাদেরকে আবারও বলতেছি। একটি কার্নো ইঞ্জিনে যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অলওয়েজ মাথায় রাখবা এখানকার সবগুলো তাপমাত্রা কিসে নিবা? কেলভিনে নিবা। তাপমাত্রার তাপগ্রাহক থাকে, তখন এর কর্মদক্ষতা কত? 50%। একে কি করতে হবে? এখন 60%-এ নিবে, তখন 60%-এ দক্ষ করতে হলে এর উচ্চের তাপমাত্রা কত ডিগ্রি বাড়াতে হবে? তো এটা আমরা ডেফিনেটলি একটু লম্বা করে করতে পারি। যখন আমরা আহ, ওইভাবে যদি লম্বা করে করতে চাই, তাহলে হচ্ছে দক্ষতার মেদ দিয়ে প্রায় 2-3 পেজ লেগে যাবে, তাই না? সো আমরা এই যে ইটা ইকুয়ালস টু 1 - T2/T1 × 100%, এই প্রবলেমটাকে ইউজ করে আমরা একটা শর্টকাট তোমাদেরকে শেখাই দিচ্ছি, খেয়াল করো। শর্টকাটটা হচ্ছে, শর্টকাট, খেয়াল করো, শর্টকাটটা হবে এই এই প্রবলেমের জন্য উপরে হবে হচ্ছে আহ, তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি আমি, প্রদত্ত তাপমাত্রা, প্রদত্ত তাপমাত্রা ইনটু দক্ষতার পার্থক্য। যখনই তোমার দুইটা দক্ষতা থাকবে, পার্থক্য ডিভাইডেড বাই 1 - Eta 1 × 1 - Eta 2। প্রবলেমটা কি বুঝতে পারছো? তোমাদেরকে বলছে তাপমাত্রা পরিবর্তন বাইর করতে। তাপমাত্রার পরিবর্তন বাইর করা মানে অ্যাকচুয়ালি ডেল টি এর মান বাইর করতে বলছে, তাই না? ডেল টি এর মান বাইর করতে বলছে। সো এটা শর্টকাটটা আই থিঙ্ক বুঝতে পারছো। আমি শর্টকাটটা তোমাদেরকে একটু উপরে তুলে দিই, দাঁড়াও। এই সাইডে রাখি, আচ্ছা এই সাইডে রেখে দিই। ওকে, এই হচ্ছে শর্টকাট। সো এখন আমরা যেভাবে প্রবলেমটা সলভ করব, দেখো ইজিলি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে ডেল টি ইকুয়ালস টু, এখানে হবে কি, ডেল ইটা ইন্টু কি হবে?
উপরে কি ছিল প্রদত্ত তাপমাত্রা, দ্যাট মিন্স কি T1 ডিভাইডেড বাই 1 মাইনাস এটা 1 ইন্টু 1 মাইনাস এটা 2। তো আমরা এখন মানগুলো একটু বসাই, খেয়াল করো। মানগুলো যদি একটু বসাই, উপরে কি কত পার্সেন্ট আছে, 60%, আর 60%, 60% আর কি 50%। তো এই দুইটাকে কি করবা, এই দুইটাকে মাইনাস করে দাও, মাইনাস করে দিলে কত থাকে 10%। 10%কে যদি পার্সেন্ট যদি সরায় নিয়ে যাও, তাহলে 100 দিয়ে ভাগ করবা। 100 দিয়ে ভাগ করলে কত হয় 0.1। সো এখানে হবে আমাদের দক্ষতার পার্থক্য 0.1। অন্য একটা কালার দেই, ইন্টু ইন্টু কত হবে, T1 কত দেওয়া আছে 27 ডিগ্রিকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই, তাহলে কি হবে বলো তো, 273 দিয়ে যোগ করতে হবে, এটা সবাই জানি আই থিঙ্ক। তাহলে এখানে হবে 300 ডিভাইডেড বাই, এখানে কি বলছে 1 - n1। তাহলে 1 - n1 মানে কত, 50%কে যদি আমরা পার্সেন্ট সরাই নিই, তাহলে কি হবে 0.5। 60কে যদি আমরা পার্সেন্ট সরাই নিই, কি হবে 1 - 0.60। তাহলে এই মানটা আমরা ক্যালকুলেটরে একটু বসাই, দাঁড়াও। ওকে, এই মানটা যদি একটু ক্যালকুলেটরে বসাই, উপরে হচ্ছে 0. কত 1 ইন্টু, সবাই বসাও সাথে সাথে ক্যালকুলেটরে, ডিভাইডেড বাই 1 - 0. কত 5 ইন্টু 1 - 0.6। মান কত আসে বলো, 150। এক্স্যাক্টলি আনসার হচ্ছে 150 ডিগ্রি। কি হবে বলো, কেলভিন। 150 ডিগ্রি, যদি এখানে তোমাদের কোনো কেলভিন এবং ফারেনহাইট কিছু দিয়ে দেয়া নাই, তো এইভাবে দিলে আনসারটা এইভাবেই বের করতে হবে। আচ্ছা, পরের প্রবলেমটা খেয়াল করো, কি বলছে যে বায়ুকে রুদ্ধ ভাবে প্রসারিত করে এর আয়তন কি করা হয়েছে, 5 গুণ করা হলো। যদি প্রাথমিক চাপ 1 বায়ুমণ্ডলীয় চাপ হয়, তাহলে চূড়ান্ত চাপ কত। তাহলে এই প্রবলেমটা একটু আগে যে সূত্র আমরা দেখাই দিচ্ছি, ওইটা থেকে বের করে ফেলা যায়, তাই না? কি বলছে, চাপ 1 বায়ুমণ্ডলীয় চাপ হয়, তাহলে চূড়ান্ত চাপ কত। তাহলে রুদ্ধভাবে, তো রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমাদের প্রবলেম ক্ষেত্রে আমাদের কোন সূত্র ইউজ করতে হয় বলো, এই যে এটা না, এগুলো হচ্ছে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে, তাহলে আমরা এটা ইউজ করব। আমরা জানি কি সূত্র, P1 V টু দি পাওয়ার গামা, P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V টু দি পাওয়ার গামা। তাহলে এখান থেকে আমাদেরকে কি বাইর করতে বলছে, P2টা বাইর করতে বলছে না, যে প্রাথমিকটা দেওয়া আছে 1, তাহলে P2 বাইর করতে বলছে। তাহলে P2 ইকুয়ালস টু কি হবে, P2 ইকুয়ালস টু হবে V1 V2/টু দি পাওয়ার গামা ইন্টু কি হবে P1। তাহলে এখানে আমরা একটু মানটা বসাই, V1/V2 যেহেতু 5 গুণ বলছে না, তাহলে এটা হবে 1/5 টু দি পাওয়ার গামা। এখানে কি বলছে যে রুদ্ধতাপী প্রসারিত করে 5 গুণ করা হলো, তাহলে এখানে গামার মানটা তো দেওয়াই আছে। দেখো, এটা আর খোঁজার দরকার নাই, গামার মানটা কত আছে 1.4 ইন্টু P1 কত, P1 কত, P1 হচ্ছে আমাদেরকে বলছে 1 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 1 বায়ুমণ্ডলীয় চাপ সমান আমরা কি জানি বলো তো, পি এর মানটা মনে আছে কারোর? এটা অবশ্যই অবশ্যই কিসে হবে, 1 বায়ুমণ্ডলীয় চাপ কত, নিউটন/মিটার স্কয়ার বলছে। তার মানে নিউটন/মিটার স্কয়ারে আমরা 1 বায়ুমণ্ডলীয় চাপের মান কি জানি, প্রায় 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5। তাহলে ওটা যদি বসাই 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে এটার মানটা কত আসে বলো, ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর চাপ দাও, আমি আর দিচ্ছি না। এটা মান হবে কত, 1.05, 1.05 ইন্টু কত 10 টু দি পাওয়ার 4, 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে এটার আনসার হচ্ছে দেখো, এক্স্যাক্টলি যদিও আনসারটা নাই, তাহলে আনসারটা হবে কত হবে, ওকে, এ। আচ্ছা, পরের প্রবলেমটা খেয়াল করো, যে এত চাপে একটি গ্যাসের আয়তন দেওয়া আছে কত, 5 লিটার থেকে কমিয়ে 3 লিটার করা হলো, গ্যাসটির উপর কত কিলো জুল কাজ করা হলো। নাইস, এই প্রবলেমটা একটু খেয়াল করো, আমাদেরকে বলছে কাজটা বাইর করতে, আয়তনের পরিবর্তন করছে, প্রেসার দেওয়া আছে, কাজটা বাইর করতে বলছে, তাই না? তাহলে একটু খেয়াল করো তো, আমি তো শুরুতে এই প্রবলেমটা তোমাদেরকে দেখাইছিলাম। দাঁড়াও, এই যে আমাদেরকে বলছে, কি বলছে, আমাদেরকে বলছে কত কিলো জুল কাজ করছে। তাহলে এখান থেকে আমরা কোন সূত্র ইউজ করব, বুঝতেই পারছো, ডিকিউ ইকুয়ালস টু পি ডেল বি, তাই না?
তাহলে এখান থেকে আমরা পি ইন্টু ডেল বি মানে কত আছে বলো তো? ডেল বি মানে হচ্ছে এখানে 5 মাইনাস কত, 3। আমাদেরকে বলছে কাজ কত, তার মানে ডাব্লিউ বের করতে বলছে। আমাদেরকে কি বের করতে বলছে? ডাব্লিউ বের করতে বলছে। তাহলে এখান থেকে ধরো ডি কিউ ইকুয়ালস টু তো ডি ডাব্লিউ সমান পি ডেল বি। ওকে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি। তাহলে পি ইন্টু 5 - 3, তাহলে এখানে পি এর মান তো দেওয়া আছে 1.0 ইন্টু 10⁵ 5, 5 - 3। তাহলে এটা তো ইজি একটা ম্যাথ, সোজা সবটা যদি করে ফেলো তাহলে এটা হবে 0.2 কিলোজুল। ক্যালকুলেটর ইউজ করলে 0.2 কিলোজুল। ইজি একটা ম্যাথ, দেখো 15-16তে সাস্টে আসছিল, 15-16তে সাস্টে আসছিল। আচ্ছা, তারপর প্রবলেমটা দেখো, খেয়াল করো। ভাষা আন্দোলনের এক মুক্তিযোদ্ধাকে স্মরণ করে তুমি যদি একটি বাঙালি স্কেল তৈরি করো, যেখানে বরফ বিন্দু হচ্ছে 21 এবং স্টিম বিন্দু হচ্ছে 71, সেলসিয়াস স্কেলে বাঙালি স্কেল একই তাপমাত্রা প্রদর্শন করবে? মানে আমাদেরকে সেলসিয়াস স্কেলে কি সেম ভাবে এটা প্রদর্শন করবে কিনা এটাই আমাদেরকে বাইর করতে বলছে, তাই না? তো আমরা এখানে সেলসিয়াসের সাথে এই এই যে নতুন যে স্কেল এটার তুলনা করব। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কি মনে আছে তো তোমাদের? এটা হবে সি ডিভাইডেড বাই 100। 100টা ভাগ ছিল না মাঝখানে সেলসিয়াস স্কেলে? C/100 ইকুয়ালস টু, আর আমরা আমরা জানি কি, ধরো আমরা নতুন ভাবে শুরু করি। সি সেলসিয়াস স্কেল, মনে করো যে এটা, ধরো আমরা একটা স্কেল আবিষ্কার করি এই মুহূর্তে বৈশা বৈশা, খেয়াল করো। সি সেলসিয়াস মাইনাস, এটা এখানে আমাদের আইস বিন্দু কত, 0 সেলসিয়াসে। স্টিম বিন্দু কত, 100। আইস বিন্দু কত, 0, ইকুয়ালস টু। এটার ক্ষেত্রে কি বলো তো, এটা তো বাইর করবো এখন। মনে করো এটা হচ্ছে সামথিং ইনটু, মানে ধরো এক্স, মনে করো যে এক্স অথবা ওয়াই। ওয়াই মাইনাস, এখানে কি দিছে বলো তো, বরফ বিন্দু। তাহলে y - 2 × 1 ডিভাইডেড বাই 71 মাইনাস 21। তাহলে এখান থেকে সির মানটা কত বের হবে বলো? এখান থেকে সির মানটা কত বের হবে? তাইলে আমাদেরকে বলছে বাঙালি স্কেল একই তাপমাত্রা প্রদর্শন করবে কততে, কোন তাপমাত্রায়, তার মানে C = Y হবে এই জায়গাটাতে। তাহলে এখানে আমরা ওয়াই এর বদলে কি লিখতে পারি, সি। তাহলে এই পুরা জিনিসটা থেকে আমাদেরকে কি বাইর করতে হবে এখন? আমাদেরকে বাইর করতে হবে সি এর মান। তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে বাইর করব? চলো আমি ক্যালকুলেটর ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই। যদি একটু লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, বাট একটু খেয়াল করো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো, একটা ভেরিয়েবল এখানে নিয়ে নাও যে এক্স, মনে করো যে এক্স ডিভাইডেড বাই কত, 100। তাহলে এটা এখানে ক্যালকুলেটরে বসাও পুরো ইকুয়েশনটা। তাহলে শিফট এক্স একটা ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল মাইনাস কত, 21 ডিভাইডেড বাই কত আছে, 71 মাইনাস 21, 21। তো এখন আমাদেরকে সলভ করতে হবে, শিফট সলভ। ইনিশিয়াল একটা মান দিয়ে দেবো 1, দেন এক্স এর মান কত আসছে, এক্স এর মান হচ্ছে 42। তাহলে 42, আনসার কত হবে এটার, 42। তার মানে সি এর মান হচ্ছে 42, আনসার হচ্ছে ই। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো প্রবলেমটা। পরবর্তী প্রবলেমে চলে যাই, খেয়াল করো। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে এবং 10 ডিগ্রি তাপমাত্রায় 0.5 কেজি পানিকে আমাদেরকে 100 ডিগ্রি তাপমাত্রা উন্নীত করতে এন্ট্রপি কত? এটা একটা সুন্দর প্রশ্ন, হ্যাঁ। দেখো, এটা হচ্ছে ভি ইউনিটে 14-15-তে আসছিল। তো আমরা এই প্রবলেমটা এখন সলভ করব। খেয়াল করো, আমাদেরকে বলছে এনট্রপির পরিবর্তন কত। তাহলে আমরা এনট্রপির পরিবর্তনের ক্ষেত্রে সূত্র কি জানতাম বলো তো, ডিএস ইকুয়ালস টু, মনে আছে, এমএস লন T2/T1। তাহলে এখন আমাদের এনট্রপির পরিবর্তন বের করাটা খুব একটা কঠিন হবে না, কারণ আমাদের সবকিছুর মান দেওয়া আছে। এম এর মান কত এখানে, 5 কেজি, ইন্টু এস এর মান কত, এস এর মান কত। যেহেতু আমাদেরকে বলছে পানির কথা, তো পানির ক্ষেত্রে আপেক্ষিক সুপ্ততাপ, আচ্ছা এখানে তো দেওয়াই আছে অ্যাকচুয়ালি, আমাদেরকে নতুন করে মনে রাখতে হবে না। 4.2 ইন্টু 10⁻³ কত, 13 ইন্টু লন। দেখো এখানে মানটা কিসে দেওয়া আছে, মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের আহ, কিসে, সেলসিয়াসে। আমাদেরকে কেলভিনে নিতে হবে, কেলভিনে নিতে গেলে আমাদের উপরে মানটা কত হবে, 373 ডিভাইডেড বাই এখানে 10 দেওয়া আছে না, তাহলে 283। তাহলে এটা আমাদের ক্যালকুলেটরে বসাও, দেখো মানটা কত আসে। ক্যালকুলেটরে বসাও, দেখো মানটা কত আসে। আশা করি সবাই এই ক্যালকুলেটর নিয়ে হাতে নিয়ে বসছো, না বসলে আসলে তোমাদেরকে মাইট দেওয়া উচিত। 5 ইন্টু 4.2 ইন্টু 10⁻³ কত, 13 ইন্টু লন, মান কত দেওয়া আছে, 373 ডিভাইডেড বাই 283, 283। তাহলে আনসারটা কত আসে? আনসার আসে হচ্ছে 5.7, আনসার হচ্ছে 5.77, 5.798, ঠিক আছে, ইন্টু 10⁻³
তাহলে এটার একক কি হবে? জুল পার কেলভিন। তাহলে 5.7, তার মানে এখানে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে কাছাকাছি মান কোনটা হবে এখানে? কিউব দেওয়া আছে, দেখো 5.8 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব। এটাই হচ্ছে আমাদের আনসার। 5 সেলসিয়াস স্কেলে স্টিম বিন্দু হচ্ছে এত, বরফ বিন্দু হচ্ছে এত, কোন তাপমাত্রায় 5 সেলসিয়াস ও বর্তমান ফারেনহাইট স্কেল সমান হবে? তাহলে নাইস, আগের মতোই ম্যাথটা, এটা মানে শুরুতেই দেখাইছিলাম। মানে C=F হবে সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রে। তাহলে মানটা কত ছিল? -40, 40 ফারেনহাইট। হ্যাঁ, শুরুতে যেই মানটা দেওয়া ছিল, শুরুতে যে মানটা দেওয়া ছিল। তো এই ধরনের প্রবলেম নিয়ে খুব একটা তোমাদের পোহাইতে হবে না। সবাই এই প্রবলেমগুলো বের করে ফেলতে পারবা। তো এখানে আনসারটা হবে -40 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমরা দেখাও। C=F যদি ধরো, তাহলে আনসারটা বের হয়ে আসবে। তো চলো আমরা ঝটপট এই প্রবলেমগুলো দেখে নেই। কি দিছে দেখো। 1 লিটার এবং 10 লিটারের একটি তরলের তাপমাত্রা যথাক্রমে আমাদেরকে এত এত দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, তরল একসাথে মিশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত? এটা অনেক বড় একটা ম্যাথ, অনেকভাবে করা যায়, বাট এটা সাস্টে খুবই খুবই তোমার ইম্পর্টেন্ট, সাস্টের জন্য শিওর তুমি এখান থেকে প্রবলেম পাবা সাস্টে যে। তো এটা শর্টকাটটা কি, আমি শর্টকাটটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করো। এখানে কিসের মান দেওয়া আছে? আমরা এটাকে ধরবো হচ্ছে মূলত M1, এটাকে ধরবো কি? M1, এটাকে ধরবো হচ্ছে M2, আর এটাকে ধরবো হচ্ছে আমরা θ1, আর এটাকে ধরবো হচ্ছে θ2। তাহলে ডাইরেক্ট সূত্র হচ্ছে তোমাদেরকে আমি কষ্টটা কমিয়ে দিচ্ছি। θ হবে, দেখো, M1 θ1 প্লাস M2 θ2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, দ্যাটস ইট। এটাতে মান বসালে তোমাদের আনসার একদম হুবহু চলে আসবে। এখানে M1 এর মান কত? 1 × 73 প্লাস M2 θ2 এর মান কত? 10 এটা অবশ্যই তোমাদেরকে কিসে নিতে হবে? কেলভিনে নিতে হবে সেলসিয়াসটা। 293 ডিভাইড বাই M1 প্লাস M2 মানে 1 + 10। এটার মান কত আসে? ক্যালকুলেটরে বসাও। এটা মান আসে 273 কেলভিন। 273 কেলভিন মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সো খুবই চমৎকার ভাবে তোমরা সলভটা দেখে ফেলছো। সো এই ধরনের টেকনিক সহ তোমরা যদি আরো সুন্দরভাবে বাকি সব সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওই যেভাবে কম সময়ের ভিতরে দেখে যেতে চাও, তাহলে ডেফিনেটলি তোমরা 01753244935 এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা হচ্ছে সাস্ট ডিমার্স কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবা। মাত্র 440 টাকার কোর্স, এবং তোমাদের হাতে যদি 10 দিন থাকে, 10 দিনের ভিতরে এরকম চমৎকার ভাবে তুমি ফুল সিলেবাসের উপরে ক্লাসগুলো দেখে যেতে পারবা। দেখো, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 কেজি পানিকে তাপমাত্রায় হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করলে এনট্রপির পরিবর্তন কত? দেখো 19-20-এ আসছে সাস্টে। সো প্রবলেমটা আই থিঙ্ক বুঝতে পারছো। এই ধরনের প্রবলেম খুবই ফেমাস। সো এটা আমরা কিভাবে সলভ করব? খেয়াল করো, এখানে আমরা সলভ করব খুবই ইজি ওয়েতে। আমরা আহ, এই জায়গায় একটু খেয়াল করো, কি বলছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 কেজি পানিকে এত বাষ্পে পরিণত করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে 60 ডিগ্রি থেকে কিসে নিতে হবে? 100 ডিগ্রি সেলসিয়াসের বা তোমার পানিতে নিতে হবে। ওইটা নেওয়ার জন্য আমাদের যে পরিবর্তন, আমার যে এনট্রপির যে পরিবর্তন, সেটা কি হবে বলো তো? সেটা হবে MS ln θ2/θ1। নাইস। এখন এই যে তোমার 100 ডিগ্রি আছে, এই 100 ডিগ্রি থেকে আমাদেরকে আবার কি করতে হবে? 100 ডিগ্রির কিসে নিতে হবে? বাষ্পে নিতে হবে না? তো 100 ডিগ্রির বাষ্পে নিতে গেলে তখন আমাদের এখানে এনট্রপির পরিবর্তন কি হবে? তখন আমাদের এখানে এনট্রপির পরিবর্তন হবে, আরো এড হবে এখানে, mLv ডিভাইডেড বাই কি? T2। আই থিঙ্ক বুঝাইতে পারছি। তাহলে এই টোটালটুকুই হচ্ছে আমার কি? এই টোটালটুকুই হচ্ছে আমার আহ, পুরা পুরা যে এনট্রপির পরিবর্তন। হ্যাঁ, সো এখানে আমরা যদি একটু মানটা বসাই, একটু খেয়াল করো, প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে। এম কত? 10 কেজি ইন্টু এস এর মান কত দেওয়া আছে? 4200, যেহেতু তোমার পানি শুরুতে দেওয়া আছে যা 60 ডিগ্রি থেকে 100-তে নিচে, সো এখানে 4200 হবে। লন θ2/θ1, তাহলে টি কেলভিনে যদি মানটা নেই, তাহলে কি হবে? 273 প্লাস কত? 100 ডিভাইডেড বাই 273 প্লাস 60। এই মানটা, সাথে খেয়াল করো প্লাস কি দেওয়া আছে বরফের ক্ষেত্রে। তাহলে বরফের ক্ষেত্রে আবার খেয়াল করো 10 কেজি ইন্টু, এই যে দেখো বাষ্পের সুপ্ত সুপ্ত চাপ দেওয়া আছে। দেখো, বাষ্পের সুপ্ত তাপ দেওয়া আছে, সরি আগে চাপ বলে ফেলছিলাম, সুপ্ত তাপ দেওয়া আছে কত? 2.26 ইন্টু কত? 10⁶, ডিভাইডেড বাই, এখানে T2 এর মান কত বলো তো? T2 এর মান হচ্ছে 273 প্লাস 100। তাহলে এটা ক্যালকুলেটারে একটু বসাও। এটা ক্যালকুলেটারে একটু বসায় বলো আমাকে মানটা কত। আমাকে কমেন্ট করে জানাও। এটার আনসার হচ্ছে কত বলো? এটার আনসার হচ্ছে অ্যাকচুয়ালি 9, 9 না সরি, এটার আনসার হচ্ছে 4200
জুল পার কেজি পার কেলভিন। হ্যাঁ, সো এখানে আসলে কোনটা আনসার দেওয়া আছে বলো তো? এখানে আনসারটা কোনটা হবে বলো? কাছাকাছি মান এখানে কোনটা? কাছাকাছি মান হচ্ছে এইটা। সো আনসার হচ্ছে খ। বুঝতে পারছো? একটু একটু জটিল টাইপের মনে হচ্ছে, বাট ইজি। ওকে, পরের প্রবলেমটা করার মতো সময় আম, হাতে আছে কিনা জানি না। সো চলো একটু চেষ্টা করি শেষ করার। সমুষ্ণ প্রক্রিয়ায় মূল আদর্শ গ্যাসের আয়তন ভি ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে V2 = 2V1 হলো। গ্যাস কর্তৃক কৃত কাজ কত? তাহলে এটা হচ্ছে নর্মাল। আমাদেরকে কি দিয়ে বের করতে হবে? যে ভি এর পরিবর্তনটা দিছে তো। ও আচ্ছা, এটা তো ইজি একটা প্রবলেম। ডাব্লিউ কি হবে? ডাব্লিউ হবে N/T, কি হবে? লন V2/V1। জাস্ট মানটা বসাও। মানগুলো বসালে এখানে আনসারটা চলে আসবে। এটা হচ্ছে টাস্ক টাস্ক থাকলো তোমাদের। ওকে, সো আজকে এই পর্যন্তই। তোমরা যারা ভর্তি হইতে চাও সাস ডিমার্স কোর্সটাতে, তারা খুব দ্রুতই ভর্তি হয়ে যাও। আমরা এইভাবে চমৎকারভাবে ক্লাসগুলো শেষ করে দিছি আমাদের সাস ডিমার্স কোর্সটাতে, যেখানে বেসিক প্লাস অ্যাডভান্স প্রবলেমগুলো আমরা সলভ করে দিছি। সো এই কাজটা তোমাদের জন্য ডেফিনেটলি ডেফিনেটলি অনেক বেশি উপযোগী। তাপগতিবিদ্যার অ্যানালাইসিস করা, আমাদের প্রথমে বেসিকগুলা টাইপগুলো দেখাইছি, তারপর আস্তে আস্তে হচ্ছে তোমাদেরকে প্রবলেম সলভিং দেখাইছি, যেগুলো সাস্টে আসার মতো। সো কখনোই তোমরা এই ভিডিওটা কি বলা যায় স্কিপ করিও না, পুরাটা দেখে যাইও। এখান থেকে একদম শূন্য থেকে তোমরা একদম অ্যাডভান্স লেভেলে যেতে পারবে, এবং সাস্টে যেগুলো আসতে পারে ওগুলো আমরা এখানে দেখাই দিছি। তো কমন পাওয়ার নিশ্চয়তা এখান থেকে পেয়ে যাবা। সো যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ।